শহর কলকাতার উত্তরপাড়ার ছেলে সৌমেন ধর, বয়স ওই 24-এর কাছাকাছি। কিন্তু কলেজ পড়ুয়া এই ছেলেটি একদিকে যেমন শহর নিবাসী, তেমনই অন্যদিকে তার মধ্যে অদম্য সাহস এবং ঘুরতে যাওয়ার নেশা প্রচুর। কলেজের পরীক্ষা শেষ করেই সে তার মাকে বলে, মা, আমাকে তুমি দয়া করে কিছুদিনের জন্য ঘুরতে যাওয়ার অনুমতি দাও। ঘরে একঘেয়ে বসে আমার মন হাঁপিয়ে উঠছে, আমি আর পারছি না। বেশ তো খোকা, তুই তো পরীক্ষার আগে বলেছিলিস যে তুই ঘোষপাড়া গ্রামে যাবি, তা সেখান থেকেই ঘুরে আয়। তবে যাওয়ার আগে দাদুকে চিঠি দিয়ে দে, তাহলে তোর দাদু তোকে নিতে আসতে পারবে স্টেশন থেকে। বেশ মা, আমি এক্ষুনি লিখতে শুরু করছি। এই বলেই কাগজ কলম নিয়ে সে চিঠি লিখতে বসে পড়ল। চিঠিটা সে ঘোষপাড়ার উদ্দেশ্যে পাঠিয়ে দিল, কিন্তু ঠিক 4 দিনের মাথায় তার প্রত্যুত্তর চলে এলো। প্রত্যুত্তর পড়ে সে নিজের মনেই অবাক হয়ে বলল, সে কি, দাদু তো কখনো আমাকে তার কাছে আসতে নিষেধ করে না। তাহলে এখানে লেখা আছে যে এখন নাকি যাওয়া ঠিক নয় গ্রামে। বর্ষাকাল হলে একটা কথা ছিল, হাঁটু জলে পথ চলা কষ্টকর, কিংবা ম্যালেরিয়ার সময় হলেও একটা কথা ছিল, কিন্তু এছাড়া আর কি কারণ থাকতে পারে? এই কথাটা কাউকে জানালো না সে। তার মনে একটা অদম্য জেদ তৈরি হলো। সে ব্যাগপত্র গুছিয়ে রওনা দিল সোমবার দুপুরে ঘোষপাড়ার উদ্দেশ্যে। স্টেশনে নেমেই সে যখন আকাশের দিকে তাকালো, তখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। তা দেখে সে মনে মনে প্রমাদ গুনল, এ বাবা, এই তো দেখছি আচ্ছা গ্যারাকলে পড়লাম। স্টেশন চত্বর একদম শুনশান। স্টেশন থেকে বেরিয়ে মাটির রাস্তায় পা রাখল সে। দুপাশে ঘন ঝোপঝাড় এবং ঝিঁঝি পোকার ডাক অন্ধকারটাকে যেন আরো গা ছমছমে করে তুলছে। টর্চের আলোটা ফেলে সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করল। আধ মাইলটা আসার পর সামনের মোড়ে একটা আলোর বিন্দু দেখতে পেয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। লণ্ঠনের আলোয় দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে আসছে। কাছে আসতেই সৌমেন চিনতে পারল গ্রাম সম্পর্কে সে তার হারান কাকা হন। হরেন কাকা, ও হরেন কাকা, একটু দাঁড়ান না। হারান কাকা চমকে গিয়ে লণ্ঠনটা উঁচিয়ে ধরলেন। সৌমেন দ্রুত পায়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। কে, কার গলা? এ কি সৌমেন বাবা, তুমি এই অসময় স্টেশনের রাস্তা দিয়ে একা আসছো? হ্যাঁ কাকা, ট্রেনটা দেরি করে ফেললো। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে ভাবছিলাম বোধহয় পথ ভুলেই যাব, ভাগ্যিস আপনার দেখা পেলাম। কিন্তু বাবা, আমি যতদূর জানি তোমার দাদু তো তোমাকে আসার কথা বলেনি। সন্ধে নামলে গ্রামের কেউ এখন জানালা পর্যন্ত খোলে না, আর তুমি এই রাত বিরাতে একা মাঠের রাস্তা পার হয়ে এলে কেন কাকা? দাদুর চিঠিতেও তেমন কিছু লেখা ছিল না, শুধু বারণ করছিলেন। কোনো ঝামেলা হয়েছে নাকি গ্রামে? চোর ছাচ্চরদের উপদ্রব বেড়েছে বুঝি? চোর হলে তো তাও ভালো ছিল বাবা। এ অন্য বিপদ। তুমি এত বছর পরে এলে, তাও আবার এই সময়। হারান কাকার কথায় সৌমেন মুচকি হাসল। আরে কাকা, আপনিও যেমন শহরের মানুষ, আমি অত ভয় পেলে চলে নাকি? বিপদ আপদ কোথায় নেই বলুন তো? হ্যাঁ, চলুন দাদুর বাড়ির দিকে পা চালাই। সে তুমি যতই বলো বাবা, বুড়ো মানুষের অভিজ্ঞতা তো মিথ্যে নয়। তবে তুমি যখন দাদুর নাতি, যে তোমার রক্তে। চলো, আমি তোমায় পৌঁছে দিয়ে আসি, চলো। ঘুটঘুটে অন্ধকারের বুক ছিঁড়ে লণ্ঠনের ম্লান আলোয় সৌমেন এগিয়ে চলল ঘোষপাড়ার মেঠো পথ ধরে। দুপাশে বাঁশঝাড়ের শোঁ শোঁ শব্দ আর রাতের নিস্তব্ধতা যেন কোনো এক অজানা বিপদের সংকেত দিচ্ছিল। সেই পুরনো আমলের খড়খড়ি দেওয়া জানলার বড় বাড়িটার সামনে হারান কাকা কড়া নাড়তেই ভিতর থেকে কাঁপা গলায় এক দাদু জিজ্ঞাসা করলেন, এই অসময়ে কে করা নাড়ছে? দাদু, ও দাদু, আমি সৌমেন, দরজা খোলো।
দরজা খুলতেই দেখা গেল দাদু হাতে একটা মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছেন। সৌমেনকে দেখেই তার চোখ মুখ আতঙ্কে সাদা হয়ে গেল। পরক্ষণে তিনি সৌমেনকে টেনে ভিতরে নিয়ে গেলেন, বললেন, সৌমেন, তুই? আমি তোকে অত করে চিঠি লিখে বারণ করলুম, তাও তুই চলে এলি। তোর কি প্রাণের ভয় নেই রে হতভাগা ছেলে? আরে দাদু, এসেই বকুনি শুরু করলে? হ্যাঁ, আগে ঘরে তো বসতে দাও। এই দেখো, হরেন কাকা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে এলো। হারান কাকা চলে যেতেই দাদু সদর দরজায় ভারী খিলটা তুলে দিলেন। তারপর সৌমেনকে ভিতরের বারান্দায় এসে বসালেন। দাদুর মুখটা খুব গম্ভীর দেখাচ্ছিল। আচ্ছা দাদু, এবার তো বলো ব্যাপারটা কি? হরেন কাকা আমায় খুব ভয় দেখালো। গ্রামে কি ডাকাত পড়েছে? ডাকাত পড়লে লড়াই করা যায় রে সৌমেন, কিন্তু এ যে অদৃশ্য শত্রু। গত 3 সপ্তাহ ধরে আমাদের এই গ্রাম আর পাশের হরিপুর গ্রামে একটা মড়ক লেগেছে। একের পর এক তরতাজা জোয়ান ছেলে মারা যাচ্ছে। কি হচ্ছেটা কি আসলে? হ্যাঁ, উপসর্গটা কি? রক্ত স্বল্পতা। মারা যাওয়ার পর দেখা যাচ্ছে শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। শরীরে ফ্যাকাশে সাদা হয়ে যাচ্ছে, যেন কেউ সবটুকু প্রাণ শুষে নিয়েছে। গ্রামের মানুষ বলছে ওটা কোনো অতৃপ্ত আত্মা বা ডাকিনী বিদ্যার কাজ। আমি সেই ভয়েই তোকে আসতে বারণ করেছিলুম। তুই তো আবার শহরের কলেজে পড়িস, এইসব বুঝবি না। দাদুর মুখের সেই অদ্ভুত রক্ত স্বল্পতার কাহিনী শুনে সৌমেন মনে মনে হাসল। তার মনে অদম্য কৌতূহল টানা বাঁধতে শুরু করল। পরদিন সকালে সৌমেন গ্রামে বের হলো। উদ্দেশ্য গ্রামের মানুষদের খবর নেওয়া। দুপুর গড়াতে এসে পৌঁছে গেল গ্রামের শেষ মাথায় থাকা প্রাচীন চণ্ডী মণ্ডপে। সেখানে গ্রামের বয়স্ক থেকে মাঝবয়সী অনেকেই তামাক টানতে টানতে নানান আলোচনায় মগ্ন। প্রণাম কাকা, ভালো আছেন সবাই? গ্রামের আবহাওয়া তো দেখছি বেশ থমথমে। হ্যাঁ বাবা সৌমেন, ভালো আর কই। তোমার দাদুর কাছে তো সব শুনেছই। ওই সাঁওতাল পাড়ার পথটা দিয়ে হার জমদূত ঘোরাফেরা করছে। কাল রাতেই তো ও পাড়ার বিশুর ছেলেটা। কাকা, জমদূত কেন হবে? ঠিকঠাক ডাক্তার দেখি রক্ত পরীক্ষা করালেই তো রোগ ধরা পড়বে। আপনারা মিথ্যে ভয় পাচ্ছেন। না বাবা সৌমেন, ওটা রোগ নয়। আজ সকালে খবর এলো সাঁওতাল পাড়ার মোড়ে বড় বট গাছটার নিচে রক্তবিহীন একটা বাছুর পড়ে আছে। ওদিকটা সন্ধ্যার পর বড্ড খারাপ, আমরা কেউ অমুখ হই না। আড্ডায় বসে সৌমেন শুনল যে সাঁওতালপাড়ার ভিতর দিয়ে যে শর্টকাট রাস্তাটা স্টেশনের দিকে বা দিঘির পাড়ে গিয়েছে, সেটা নাকি এখন অভিশপ্ত। তারপরে যত রাত বাড়ল, মণ্ডপ ফাঁকা হতে শুরু করলো। ঘড়িতে তখন প্রায় 7:30। সবাই তো বললো ওই পথ দিয়ে না যেতে, কিন্তু বিজ্ঞানের ছাত্র হয়ে আমি যদি কুসংস্কারের কাছে হার মানি, তবে পড়াশোনার দাম কি? আজ দেখাই যাক ওই রাস্তা কি আছে। সৌমেন তার টর্চটা পকেটে নিয়ে ইচ্ছাকৃতভাবেই সেই সাঁওতালপাড়া জঙ্গলে রাস্তাটা ধরল। ঘুটঘুটে অন্ধকার চারিদিকে। ঝিঝি পোকার ডাক যেন একঘেয়ে সুরে সাবধান বানিয়ে দিচ্ছে। দুপাশে ঘন ঝোপঝাড় আর প্রাচীন সব মহুয়া এবং বট গাছ। কিছুটা যেতেই বাতাসের টান কেমন যেন বদলে গেল। একটা ভ্যাপসা গন্ধ তার নাকে এসে লাগলো। অন্ধকারটা যেন জমাট বেঁধে রাস্তার উপরে চাদরের মতো পিছিয়ে আছে। সৌমেন টর্চের আলোটা এদিক ওদিক ফেলতেই দেখল রাস্তার ধারে একটা পুরনো ভাঙা মাচা। সেই মাচার উপরে কেউ একজন কুঁজো হয়ে বসে আছে। ভ্যাপসা পচা গন্ধটা আরো তীব্র হয়ে তার নাকে ঝাপটা মারল। সৌমেন থমকে দাঁড়ালো। তারপরে টর্চের আলোটা স্থির করতেই তার বুকের ভেতরটা প্রথমবারের মতো ছ্যাঁত করে উঠল। কে ওখানে বসে আছে?
আলোর পরিধিতে ধরা পড়ল এক বীভৎস দৃশ্য। এক বৃদ্ধা নারী, পরনে চটচটে নোংরা সাদা শাড়ি, কুৎসিতভাবে উবু হয়ে বসে আছে। কিন্তু সে যা করছে তা দেখে সৌমেনের পাকস্থলী উল্টে আসার উপক্রম হলো। বৃদ্ধা পরম তৃপ্তিতে পড়ে থাকা বিষ্ঠা তুলে নিজের মুখে পুড়ছে। টর্চের আলোটা মুখে পড়তেই সে মাথাটা তুলে তাকালো। তার চোখ দুটো যেন আগুনের ভাঁটার মতো জ্বলছে, আর মুখ দিয়ে চুইয়ে পড়ছে কালো রঙের একটা আঠালো তরল। এলি, বড় দেরি করলি আসতে। আপনি আপনি ওসব কি খাচ্ছেন? পাগল নাকি আপনি? হ্যাঁ, চলুন চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সৌমেন ভাবল হয়তো গ্রাম্য কোনো উন্মাদিনী, কিন্তু বৃদ্ধার পরবর্তী আচরণে তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বৃদ্ধা তার হাড় জিরজিরে একটা হাত সৌমেনের দিকে বাড়িয়ে আঙুল নেড়ে ডাকতে শুরু করলো। তার চোখের মণি দুটো যেন ক্রমশ ঘোলাটে হয়ে উঠছে। আয়, কাছে আয় খোকা। অনেক দিন পর এমন তাজা জোয়ান শরীর দেখলাম। আয় আয় আয়, বড় তেষ্টা রে। তোর ওই টকটকে লাল দেহরসটা আমাকে একটু চুষে নিতে দে, খুব আরাম পাবি। বৃদ্ধার সেই বীভৎস নিমন্ত্রণ শুনে সৌমেনের শরীরের রক্ত যেন এক মুহূর্তে হিম হয়ে গেল। যুক্তিবাদী মনটাকে কোনো মতে সংকেত দিয়ে সে এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। টর্চের আলোটা সামনের দিকে ফেলে সে একটা দৌড় দিল। পেছন থেকে তখনও শোনা যাচ্ছে সেই হাড় কাঁপানো অদ্ভুত হাসি। পালাবি কোথায় রে খোকা? গন্ধে গন্ধে ঠিক পৌঁছে যাব তোর পিছে। সৌমেন পাগলের মতো দৌড়াচ্ছে, কিন্তু আজব ব্যাপার যে শর্টকাট রাস্তাটায় সে মিনিট দশেকের মধ্যেই গ্রামে ঢুকে যাওয়ার কথা ছিল, সেই রাস্তাটা যেন শেষই হচ্ছে না। সে বুঝতে পারল যে সে রাস্তা হারিয়েছে। ভয়ের চোটে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে তার। ঠিক তখনই ঝোপঝাড়ের আড়ালে থাকা একটা খসখসে শব্দ শুনে সে থমকে দাঁড়ালো। কে কে ওখানে? সামনে আয়। টর্চের আলোকবৃত্তে দেখা গেল 10-12 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। গায়ে কোনো জামা নেই, শুধু একটা ছেঁড়া ধুতি পরা, হাতে একটা সরু কঞ্চি। সে আপন মনেই যেন ঝোপঝাড়ের ডালপালাগুলো পেটাতে পেটাতে সৌমেনের দিকে এগিয়ে আসছে। তার চলন বলন একদম স্বাভাবিক, যেন রাতের এই নিকষ কালো অন্ধকার তার খুব পরিচিত। তুই এখানে কি করছিস বাবু? এই পথ যে রাতের আঁধারে ভালো নয়, পথ ভুলেছিস বুঝি? হ্যাঁ রে ভাই, আমি ঘোষপাড়া সাধন চ্যাটার্জির বাড়ি যাব, কিন্তু রাস্তাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তুই কোথা থেকে আসছিস এই রাত বিরাতে? সাধন ভট্টাচার্যের বাড়ি যাব। ওই যে বড় পলেস্তারা খোসা কোঠা বাড়িটা, সে তো অনেক পথ বাবু। তুই উল্টো দিকে দৌড়াচ্ছিলি। তুই যাকে দেখে ভয় পেয়েছিস সে তোর পিছু ছাড়েনি। গায়ের গন্ধে গন্ধে সে তোর কাছে কাছে চলে এসেছিল। তুই তুই ওসব কি বলছিস? আর তোর নাম কি? এখানে একা একা কি করছিস? হ্যাঁ, আমি লক্ষিন্দর। আমরা সাঁওতাল মানুষ বাবু, এই বনই আমাদের ঘর। ওই বুড়িটা যে মাচাতে বসেছিল ওটা কোনো মানুষ নয়, ও হলো ডাইনি, রক্ত পিপাসু। সাঁওতাল পাড়ার মানুষও ওকে ডরায়। তুই শহরের মানুষ, বড্ড কাঁচা কাজ করে ফেলেছিস এই পথে একা এসে। লক্ষিন্দর, তুই আমার রাস্তাটা চিনিয়ে দিবি ভাই? আমি সত্যি পথ হারিয়ে ফেলেছি। চিনিয়ে দেব বলেই তো সামনে এলাম বাবু। চল চল, আমার পিছু পিছু আয়। লক্ষিন্দর আগে আগে হাঁটতে শুরু করলো। সৌমেন দেখল অন্ধকারের বুক চিরে সত্যিই সেই জীর্ণ শিব মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে।
আর শিব মন্দির পার হতেই সৌমেন দেখল সামনেই দাদুর বাড়ির পরিচিত সদর দরজা। তারপরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। তারপর পিছন ফিরে লক্ষিন্দরকে শেষবারের মতো দেখতে চাইল, কিন্তু সেখানে তখন জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। এক মুহূর্তের জন্য তার মনে হলো দূরে জঙ্গল থেকে একটা হাড় কাঁপানো হাসির শব্দ ভেসে আসছে। সে আর দাঁড়ালো না, পাগলের মতো দাদুর দরজায় ধাক্কা দিতে শুরু করলো। দরজাটা খুলতেই দাদুকে জড়িয়ে ধরে কোনো মতে এসে ঘরে ঢুকলো, কিন্তু তার শরীর তখন আগুনের মতো গরম। দাদু, ও ওই ডাইনিটা, ও আসছে, ও আমার রক্ত খাবে বলেছে। দাদু, দরজা বন্ধ করো। দাদু সৌমেনকে বিছানায় শুইয়ে দিলেন। মাঝরাতের পরে তার জ্বরের প্রকোপ আরো বাড়ল। সৌমেন ঘোরের মাথায় বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো আর ভুল বকতে শুরু করলো। তার ফর্সা মুখটা কেমন যেন ফ্যাকাশে নীলচে হয়ে যাচ্ছে। লক্ষিন্দর কঞ্চি দিয়ে ঝোপ পেটাচ্ছে। দেখ, বুড়িটা কালভার্ট বসে বিষটা খাচ্ছে। ওই তো, ওর চোখ দুটো জ্বলছে। দাদু, ও জানলা দিয়ে উকি দিচ্ছে, ও আমায় ডাকছে। পরদিন সকালে জ্বরের ঘোর একটু কাটলেও সৌমেন খুব দুর্বল হয়ে পড়ল। সাধনবাবু সারা রাত না ঘুমিয়ে নাতির পাশে বসেছিলেন। সৌমেনের জ্ঞান ফিরতেই সাধনবাবু রাগে আর উদ্বেগে ফেটে পড়লেন। তোর এই জেদি তোকে একদিন শেষ করবে সৌমেন। তোকে পই পই করে চিঠি লিখে নিষেধ করেছিলুম গ্রামে না আসতে। কাল রাতেও তোকে বারণ করেছিলাম, তবুও তুই ওই সাঁওতাল পাড়ার অভিশপ্ত পথে গিয়েছিলি কেন? তুই শহরের ছেলে, বিজ্ঞান পড়িস বলে কি আমাদের কথাগুলো সব মিথ্যে মনে হয়? দাদু, আমি তো ভেবেছিলাম ওটা কোনো মানসিক রোগী, কিন্তু লক্ষিন্দর বলল। চুপ কর! সাধনবাবু আর দেরি না করে শ্মশানের ধারে থাকা কালী সাধক ভৈরব বাবাকে খবর পাঠালেন। তিনি জানতেন এই রোগ কোনো সাধারণ চিকিৎসায় সারবে না। কিছুক্ষণের মধ্যেই লাল বসন, কপালে তিলক আর হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ভৈরব বাবা এসে পৌঁছলেন সেখানে। তার উপস্থিতিতে ঘরটা মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে উঠল। সাধন, অকালপক্ষ ছেলেটিকে তো দেখছি মরণ ফাঁদ ছুঁয়ে এসেছে। ওর কপালে ওই কালভার্টের বুড়ির ছায়া পড়ে গেছে। বাবা, আপনি এখন একমাত্র ভরসা। ওর প্রাণের দায় আপনার। ও না বুঝে অপরাধ করে ফেলেছে। ভয় নেই, তবে বিপদ কাটেনি। রক্ত পিপাসু ডাকিনি ওর স্বাদ পেয়েছে, আজ রাতেও আসবে। বাড়ির চার কোণে সর্ষে দাও আর এই জপের জল খাওয়াও। চোখে চোখে রাখবে, এই বিপদ কাটাতে সাঁওতালি বিদ্যা দরকার। কাল ওকে নিয়ে সাঁওতাল পাড়ার বৃদ্ধের কাছে চেয়েও, কেমন? জয় কালী। ভৈরব বাবার নির্দেশ মতো বাড়ির চার কোণে সর্ষে পোড়া দেওয়া হলো। সারা রাত জ্বরের ঘোরে কাতরালেও কোনো অশুভ শক্তি ঘরে ঢুকতে পারল না। বাইরে মাঝে মাঝে খসখস শব্দ আর খনা কণ্ঠের হুঙ্কার শোনা গেলেও দিনের আলো ফোটার সাথে সাথেই সব যেন শান্ত হয়ে যায়। পরদিন দুর্বল সৌমেনকে নিয়ে সাধনবাবু এবং ভৈরব বাবা গেলেন সাঁওতাল সর্দার কানাই মাঝির বাড়ি। ছেলেটা শাঁকিনি ডায়েরির নজরে পড়েছে। বাঁচাতে হলে মরা হাড় পাহাড়ের পাদদেশ থেকে ওই নাগকেশর লতার সে করে নিয়ে আজ রাতে মাদুলি বানাতে হবে। তবে ডাইনি ওত পেতে আছে। সে করানোর লোক ঠিক করুন, ডাইনিকে আমি সামলাবো। সিধু এবং কানু টাঙে নিয়ে জঙ্গলে গেল। অশুভ শক্তির আক্রমণের মধ্যেও তারা সে নাগকেশরের লতার শিকড় খুঁজে পেল। ডাইনি আক্রমণ করলেও ভৈরব বাবার মন্ত্রে তা আটকে গেল, আর সেই সুযোগে তারা শিকড় তুলে নিল। কিন্তু ফেরার পথে পাথর বৃষ্টিতে আহত হলো তারা। হাল ছাড়িস না, আমরা পৌঁছে গেছি প্রায়।
রাতে রক্তাক্ত অবস্থায় তারা বাড়ি ফিরে এসে শিকড় তুলে দিল। সিধু অজ্ঞান হয়ে পড়ল। তোরা জমের মুখ থেকে ফিরেছিস, এবার এই শেকড় আর ভৈরব বাবার শক্তিতেই ডাইনির শেষ হবে। কানাই মাঝি নাগকেশরের শিকড় দিয়ে মাদুলি বানিয়ে সৌমেনের গলায় পরিয়ে দিতেই তার অবস্থা আবার স্বাভাবিক হয়ে গেল। ভৈরব বাবা বুঝলেন অশুভ শক্তি দুর্বল হলেও শেষ আঘাত আসবে, তাই তাকে ঘরে একা রাখা হলো। তারপর মাঝরাতে একটা সুন্দরী তরুণী এসে সেখানে মায়াজাল বিছিয়ে দিল। কিন্তু মুহূর্তেই তার আসল রূপ প্রকাশ পেল সেই ভয়ঙ্কর ডাইনি। সেটা মাদুলি পরে বেঁচে গেছিস, কিন্তু তোকে ছাড়বো না। তারপরে ডাইনি আক্রমণ করতে গেলে মাদুলি থেকে তীব্র আলো বেরিয়ে তাকে প্রতিহত করল। যন্ত্রণায় ছটফট করতে লাগলো সে। দাদু বাঁচান! ভৈরব বাবা এবং কানাই মাঝি ছুটে দৌড়ে এলো। উভয়েই নিজের ইষ্ট দেবতার মন্ত্র পড়ে সেই শক্তিতে ডাইনিকে দগ্ধ করে বিনাশ করলেন। ঘর আবার শান্ত হয়ে গেল। পরদিন সকালে সৌমেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার নাতিকে আপনি বাঁচিয়ে দিলেন, না হলে যে কি হতো সে ধারণা করাও ভয়ঙ্কর। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।